রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘদিনের করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের তথা তোমাদের পড়ালেখা প্রায় স্থবির হয়ে পড়েছে। এমত অবস্থায় আমি মোহাম্মদ এমাদুল হক আল মামুন, সিনিয়র শিক্ষক বিজ্ঞান, আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়, কাঠালিয়া, ঝালকাঠি, তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে রক্ত নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে আমার কথা শুনবে, হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। অনলাইন স্কুল কাঠালিয়া, শ্রেণী নবম, বিষয় বিজ্ঞান, বিষয় কোড 127, অধ্যায় তৃতীয়, তারিখ 29/9/2020 ইং। রক্ত কি? আমরা জানি প্রাণী দেহের লাল বর্ণের রক্ত অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারধর্মী এক প্রকার তরল যোজক কলা বা টিস্যু। আমরা জানি যে একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা তার দেহের মোট ওজনের শতকরা 8 ভাগ বা 8%। প্রাণীদের মেরুদণ্ডী প্রাণীদের রক্ত লাল দেখায়। এর একমাত্র কারণ হল রক্তে হিমোগ্লোবিন থাকে। রক্তে হিমোগ্লোবিন থাকার কারণেই রক্ত লাল দেখায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রক্ত সম্পর্কে জানলাম। এইবার আমরা দেখব রক্তের উপাদান। রক্তের উপাদান হলো দুইটি। রক্তের উপাদান, প্রধান উপাদান, রক্তের প্রধান উপাদান দুইটি। রক্তের প্রধান উপাদান হলো দুইটি, যথা এক রক্তরস। এই রক্তরস রক্তের 55%, রক্তরস। রক্তের 55% রক্তরস। এই রক্তরস দেখতে হলুদ বর্ণের। এটি হলুদ বর্ণের হয়। রক্তরস দেখতে হলুদ বর্ণের। এই গেল একটা উপাদান, রক্তরস। অপরটি হলো রক্তকণিকা। রক্তকণিকা।
একটি রক্তরস, অন্যটি হলো রক্তকণিকা। এই রক্তকণিকা হলো রক্তের বাকি থাকে 45%, এখানে আছে 55% রক্তরস, অবশিষ্ট থাকে 45%। তাহলে রক্তের 45% রক্তকণিকা। রক্তকণিকা রক্তের 45% থাকে রক্তকণিকা। এই রক্তকণিকাগুলো রক্তরসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। রক্তকণিকা আবার তিনটি। রক্তকণিকা হচ্ছে তিনটি। ক, লোহিত রক্তকণিকা। ক, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা। খ, হইল শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকা। এবং অপরটি হল অনুচক্রিকা। অপরটি হল অনুচক্রিকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রক্তের তাইলে আমরা দেখলাম দুইটা উপাদান, রক্তরস এবং রক্তকণিকা। রক্তরস, রক্তের 55% রক্তরস থাকে, এটা হলুদ বর্ণের হয়। আবার রক্তকণিকা হইল বাকি বা অবশিষ্ট 45%। এই রক্তকণিকাগুলো রক্তরসের উপর ভাসমান অবস্থায় থাকে। এই লোহিত রক্তকণিকার আবার তিনটা। রক্তকণিকা হইল তিনটা। এক, লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। আর শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন হইল শ্বেত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকাকে সংক্ষেপে বলা যায় RBC। আর শ্বেত রক্তকণিকাকে বলা যায় WBC। এখানে এই যে রক্তকণিকা 120, লোহিত রক্তকণিকা 120 দিন গড় আয়ু। RBC এর পূর্ণ রূপ হইল রেড ব্লাড সেল। আবার শ্বেত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 101 থেকে 15 দিন। WBC হইল, এর পূর্ণ রূপ হইল হোয়াইট ব্লাড সেল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি চিত্রের মাধ্যমে দেখে নেই মানুষের রক্তে যে বিভিন্ন উপাদান আছে, সেগুলো একটি চিত্রের মাধ্যমে দেখে নেই বন্ধুরা। তাহলে আমরা এখন একটু মানুষের রক্তের বিভিন্ন উপাদান দেখে নেব চিত্রের মাধ্যমে। চিত্রের সাহায্যে একটু দেখে নেই। এখানে আছে মানুষের রক্তের বিভিন্ন উপাদান, রক্তরস এবং আছে রক্তকণিকা। রক্তরস এখানে দেখো, সবাই হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করো যে এখানে হলুদ অংশ দেখা যায়। হলুদ যে অংশগুলো দেখা যায় এগুলো হইল রক্তরস। হলুদ যে অংশগুলো দেখা যায় সেগুলো হলুদ রঙের অংশগুলো হইল রক্তরস। এই রক্তরসের উপরে তিনটা কণিকা আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এগুলো ভাসমান অবস্থায় আছে। এই রক্তরসের উপরে এগুলো ভাসমান অবস্থায় থাকে। আমরা চিত্রের মাধ্যমে দেখে নিলাম যে রক্তরস কিভাবে থাকে এবং এই রক্তরসের মধ্যে আবার কণিকাগুলো কিভাবে অবস্থান করে। এই লোহিত রক্তকণিকা রক্তরসের পরে এই যে বৃত্তাকার অংশ লাল বর্ণের, এইটা হইল তোমার লোহিত রক্তকণিকা। আবার এই যে শ্বেত রক্তকণিকা হইল এই অংশটা বৃত্তাকার, এখানেও সবুজ রঙের। আবার অনুচক্রিকাও হলো এখানে এই, তবে অনুচক্রিকা আকারে ছোট থাকে। তাহলে আমরা
দেখে নিলাম মানুষের বিভিন্ন রক্তের বিভিন্ন উপাদান সম্পর্কে জেনে নিলাম, দেখে নিলাম। এবার রক্ত কণিকা আমরা জানলাম, এরপরে আসবো রক্তরস। আমরা রক্তরস সম্পর্কে, রক্তরস হইল হলুদ বর্ণের থাকে। রক্তরস রক্তের মধ্যে শিক্ষার্থী বন্ধুরা, রক্তের মধ্যে 90% থাকে, 90% থাকে পানি। রক্তরসের 90% থাকে পানি, 90% পানি, আর বাকি অবশিষ্ট থাকে আবার 10%। সেই 10% হইল জৈব ও অজৈব, জৈব ও অজৈব যৌগ, অজৈব যৌগ, জৈব ও অজৈব যৌগ, জৈব অজৈব যৌগ। রক্তরসের 90% থাকে পানি এবং 10% থাকে জৈব ও অজৈব। নিয়ে জৈব পদার্থে কি কি অংশ থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। জৈব পদার্থে কি কি থাকে? এক, খাদ্য সার, খাদ্য সার। দুই, রেশন পদার্থ, রেশন পদার্থ, খাদ্য সার, রেশন পদার্থ। তারপরে আসো প্রোটিন, প্রোটিন 4 নম্বরে প্রতিরক্ষামূলক উপাদান, আমরা 4 নম্বরে আসি। 4 নম্বরে প্রতিরক্ষামূলক উপাদান, শিক্ষার্থী বন্ধুরা 5 নম্বরে আছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে, গ্রন্থি থেকে গ্রন্থের নিঃসৃত অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত বিভিন্ন হরমোন, বিভিন্ন হরমোন। 6 নম্বরে কোলেস্টেরল, বিলিরুবিন ইত্যাদি যৌগ। 6 নম্বরে কোলেস্টেরল, ও বিলিরুবিন, কোলেস্টেরল ও বিলিরুবিন যৌগ, কোলেস্টেরল ও বিলিরুবিন যৌগ। তাহলে আমরা জৈব পদার্থ কি কি সেগুলো আমরা দেখে নিলাম। কি কি আছে জৈব পদার্থের? জৈব যৌগগুলো হইল জৈব পদার্থ: 1, খাদ্য সার; 2, রেশন পদার্থ; 3, প্রোটিন; 4, প্রতিরক্ষামূলক উপাদান; 5, অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত বিভিন্ন হরমোন; 6, কোলেস্টেরল ও বিলিরুবিন যৌগ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা রক্তের কাজ নিয়ে আলোচনা করব। রক্ত, এই যে রক্ত নিয়ে আলোচনা করলাম, এই রক্তের কাজ কি? এই রক্তের কাজ হলো, আমরা একটু দেখে নেই যে রক্তের কাজ হলো রক্ত কণিকা সহ রক্তের কাজ
রক্তের কাজ, রক্তের কাজ হলো এক, রক্ত কণিকা সহ রক্ত কণিকা সহ রক্ত কণিকা সহ দ্রবীভূত খাদ্যসার, কণিকা সহ দ্রবীভূত খাদ্যসার বিভিন্ন অংশে পৌঁছানো, বিভিন্ন অংশে পৌঁছানো এক, বিভিন্ন অংশে পৌঁছানো। দুই, টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করা। দুই, টিস্যু বা কোষ থেকে বর্জ্য পদার্থ টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করা। বন্ধুরা, তাহলে আমরা দেখব দুইটা কাজ। 3 নম্বরের কাজ হলো কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসাবে, কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসাবে ফুসফুসে পরিবহন করা। বাইকার্বনেট হিসাবে কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসাবে ফুসফুসে পরিবহন করা। চার, রক্তকে জমাট বাঁধতে সহায়তা করা। রক্তকে জমাট বাঁধতে সহায়তা করা। রক্তকে জমাট বাঁধাতে সহায়তা করা। রক্তকে জমাট বাঁধাতে সহায়তা করা। নম্বরে 5 নম্বর কাজ হলো হরমোন, এনজাইম, লিপিড ইত্যাদি বিভিন্ন অংশে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে পরিবহন করা। বিভিন্ন অংশে পরিবহন করা বা পরিবহন করা। বিভিন্ন অংশে পরিবহন করা। 6, রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা। রক্তের শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে রক্তের অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা। অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা। অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রক্তের কাজও জানলাম। রক্তের কাজ হলো কি, এখানে 6টি আছে। রক্ত কণিকা সহ দ্রবীভূত খাদ্যসার বিভিন্ন অংশে পৌঁছিয়ে দেওয়া। 2, টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করা। 3,
কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসাবে ফুসফুসে পরিবহন করা। 4 রক্তকে জমাট বাঁধাতে সহায়তা করা, অর্থাৎ কোনো স্থান কেটে গেলে সেখানে যদি রক্তকে জমাট বাঁধাতে সহায়তাই না করতো তাহলে তো রক্ত ফিনকি দিয়ে পড়তেই থাকতো। এই জন্য রক্তকে জমাট বাঁধাতে সহায়তা করে। আর সেটার জন্য আমরা যে দেখাইছিলাম অনুচক্রিকা, একটা কণিকা, সেই অনুচক্রিকা কাজ করে, রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে। 5 হরমোন, এনজাইম, লিপিড ইত্যাদি বিভিন্ন অংশে, শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া বা পরিবহন করা। 6 রক্তের অম্ল ক্ষারের ভারসাম্যকে রক্ষা করা, অম্ল ও ক্ষারের ভারসাম্যকে রক্ষা করা। তাহলে আজ আমরা রক্ত কি, রক্ত নিয়ে আলোচনা করলাম। তারপরে রক্তের উপাদান জানলাম। রক্ত তো মূলত ছিল অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারধর্মী তরল যোজক কলা বা টিস্যু। আর মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, এই যা তার দেহের ওজনের, মোট ওজনের 8%। এই রক্তের উপাদান ছিল 2টা, একটা ছিল রক্ত রস আর একটা ছিল রক্ত কণিকা। রক্ত কণিকা ছিল আবার 3টা, যা আমরা চিত্রের মাধ্যমে দেখেছিলাম। মানুষের রক্তের বিভিন্ন উপাদানের মধ্যে 3টা, যে রক্ত রসের মধ্যে রক্ত কণিকাগুলো ভেসে থাকে, সেগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখেছিলাম। আবার রক্ত রসের মধ্যে 90% থাকে কিন্তু পানি। রক্ত রসের 90% পানি থাকে, আর বাকি 10% থাকে জৈব অজৈব। সেই জৈব পদার্থগুলো সম্পর্কে আমরা জানলাম। এরপরে সর্বশেষ আসলাম রক্তের কাজ। রক্তের কাজের মধ্যে 6টা কাজ এখানে দেখানো হয়েছে, যেগুলো ছিল আজকের বিষয়, আজকের আমার পাঠদানের বিষয়, যা এখানে দেখানো হইল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্ত। আবার ইনশাআল্লাহ পরবর্তী অনলাইন ক্লাসে দেখা হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।